সোহান জবাব দেয় না, তবে ভূঁইয়াদের সঙ্গে নতুন প্রজেক্টে সামিল হতে পারলে কিন্তু মন্দ হয় না। নিকলির হাওর এলাকা জুড়ে তার গড়ে তোলা অবৈধ ব্যবসার বিস্তৃত সম্পর্কে আজও জানে না। সবাই জানে ভূঁইয়া নামের কেউ একজন আছে যে নির্দেশ সকল অবৈধ ব্যবসা হয়, কিন্তু তাকে আজ অবধি কেউ দেখেনি। সবাই শুধু তার নামের পদবি জানে। কেউ জানে তার নাম কি, কে সে, দেখতে বা কেমন। একেবারে ভূঁইয়ার কাছের মানুষগুলোই হয়তো তার সম্পর্কে জানে। কথায় আছে না, বাপেরও বাপ আছে। ভূঁইয়ারা তেমনই। দেশে অবৈধ ব্যবসা বাপ বলে তাকে তাদের। তবে ভূঁইয়াদের ব্যবসা একটা বিশেষত্ব হলো তারা নারী পুরুষ ভেদাভেদ করে না, উভয়কে ঘিরে তাদের ব্যবসা। সোহান ভূঁইয়াদের সঙ্গে কাজ করে কালো জগতে প্রবেশ করেছে। সোহানদের কাজ শুধুমাত্র প্রজেক্টের জন্য মাল রেডি করা, তবে মাল জায়গা মতো পৌঁছানোর দায়িত্ব ভূঁইয়াদের। কদিন আগে যে প্রজেক্টটা সফল করেছে তাও ভূঁইয়াদের আন্ডারে ছিল। অগর নতুন প্রজেক্টে কি নিয়া? 100 মানুষ লাগবো, 50টা মেয়ে মানুষ, বাকি 50 পুরুষ মানুষ। এত মানুষ দিয়া শালারা করেটা কি? ধান্দা চালাইবো ভাইজান, বুঝেন না? ফারাজ চিত্রার মসৃণ হাতটি দৃঢ়ভাবে ধরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। চিত্রার পরনে গভীর রাতের মতোই কালো একখানা শাড়ি, যার প্রতিটি ভাঁজে গাঢ় নিঃশব্দতা জমে আছে। সাজগোজে কৃত্রিম ছোঁয়া নেই, অথচ তার অনবদ্য সৌন্দর্য নিঃশব্দে শাসন করছে চারিপাশ। ছোটে একটুখানি রানী গোলাপি লিপস্টিক, সেও কোনো রক্তজোবার নিঃশ্বাস। এই লিপস্টিকই ফারাজ উপহার দিয়েছিল চিত্রাকে। দেখা মাত্রই আয়শা ছুটে আসে সুথায়। আপা, আপনি ঠোঁটে যে লিপস্টিক দিচ্ছেন ওইটা দেন না আমারে, একটু লাগাইয়া দেখি, টেস্ট কইরা বুঝি কেমন। চিত্রার উত্তর দেবার অবকাশ হওয়ার আগেই ফারাজ পকেটে হাত গুজে চিত্তাকর্ষক ভঙ্গিতে সাড়া দেয়। তোর টেস্টের দরকার নেই, ওইটা আমি অনেক আগেই টেস্ট করে ফেলেছি। তার কণ্ঠের ইঙ্গিতপূর্ণ রসবোধে হলরুমে প্রবেশ করা রুমানার মুখ ফুস করে উঠছে। তবা, ছেলেটারে মানুষ করতে পারলাম না। হলরুমে তখন ব্যস্ত শোরগোল। অভ্র ঘরের লাগেজগুলো বাহক দিয়ে গাড়িতে তুলছে। বজ্র ও তার সঙ্গে ক্ষণস্থায়ী যাত্রা হলেও প্রস্তুতিটা দীর্ঘ অভিযানের মতন। চিত্রার কাছে মিতালি আর আয়শা মানে অন্যরকম মানসিক আশ্রয়। তাই তাদের ছাড়া 2 দিনের ভ্রমণ তার কাছে ভাবনার অতল ছিল। দুজনকে সঙ্গে করে সে ঢাকায় নিয়ে যাচ্ছে। উপরন্ত ফারাজ সারাদিন থাকবে কাজের দিক চিহ্নে নিবিষ্ট। বাসা একা একা। চিত্রার দিন মিতালি আর আয়শাকে ছাড়া কি করে কাটবে? এক এক করে হলরুমে জড়ো হয় ফারিয়া, নদী, নুরি, মোহনা ও নীরু। নীরু প্রথমে আসতে চায়নি। ভেতরে ভেতরে দ্বিধা ও ক্লেশে জর্জরিত ছিল, কিন্তু ফারাজের প্রতি তার নিঃশব্দ নিঃশেষ প্রেম তাকে বসে থাকতে দেয়। যাওয়ার আগে ফারাজকে চোখে না দেখলে এই 2 রাতই বা তার কাছে হয়ে উঠত নিদ্রাহীন অপেক্ষার বন্দিশালা। আম্মা জান, জলদি আয়সা পড়ছো। যদিও তুমি না গেলে পারতা। পুরুষ মানুষ গো, কত কাম থাকে, কত দিকে দৌড়ন পারণ লাগে। সবখানে কি আর ঘরের বউরে নিয়ে যাওয়ান যায়? বউ গো কাম ঘরে থাকা, সংসার সামলানো, বাচ্চা পয়দা করা। ফারাজ এক মুহূর্ত চুপ থেকে ঠোঁট পাকায়, তারপর স্বরটা দৃঢ় করে বলে উঠছে, হ্যাঁ আম্মা, বাচ্চা পয়দার নমুনা তো দেখছি। এত বাচ্চা বাড়িতে যে তাদের ড্রাইভার দিয়ে ডাস্টবিন ভরে গিয়েছে, আর বাকি রইল সংসার সামলানো। তো সামলাও না। আমার জন বাদেও ঘরে বইয়ের অভাব নেই, ওদের সামলাতে বলো। নিজে সামলাও। চিত্রা কোথায় যাবে, কখন যাবে, কয় ডজন বাচ্চা পয়দা করবে, তার সিদ্ধান্ত একান্ত আমি নেব। বউটা যেহেতু আমার, তাই তোমাদের অত না ভাবলেও চলবে। রুমানা চুপ হয়ে যান, মনে মনে না জানি কি ভাবছেন। ফারাজ মোহনার দিকে তাকায়। মোহনাটা আগে থেকে তার পানি হাঁ করে চেয়ে আছে। চেয়ে থাকবে না কেন? ফারাজকে কি সুন্দর লাগছে। এমন পুরুষ দেখলে চোখ ফেরানো যায় না। তার উপর যদি হৃদয়ের অলিন্দে জুড়ে তার বসত থাকে। মশারি ভাবি, দোয়া করবেন আসার সময় যেন খুশির সংবাদ নিয়ে আসতে পারি। ফারাজ আরো কিছু বলতে যাচ্ছিল, তবে তার আগে চিত্রা তাকে চিমটি মারে। এই লোককে বুঝিয়েও কোনো কাজ হওয়ার নেই, চিমটি মেরে থামাতে হবে। ঠিক তখনই রাজন সিঁড়ি দিয়ে নিচে নামে। সঙ্গে জোহানও ছিল। 2 ভাই দুপুরে খাবার সেরে বেরোবে।
জোহান একবার চিত্রার দিকে তাকায়, কিঞ্চিত চট করে চোখ নামিয়ে ফেলে। তবে পর মুহূর্তে তার দৃষ্টি গিয়ে পড়ে মিতালির ওপর। মিতালি নিচের দিকে তাকিয়ে মনোযোগ অন্য কোথাও। জোহান রাজনের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু বোঝায়। রাজন সেই ইশারা বুঝে খাবার টেবিলের দিকে এগিয়ে যায়। তবে তার আগে চিত্রা রাজনকে পেছন থেকে ডেকে বলে, ভাইয়া আমরা আসছি। রাজন থেমে যায়, পেছন ফিরে সৌজন্যমূলক হাসি দিয়ে বলে, দোয়া করে সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারো। ফারাজ রাজনের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ চুপ থেকে চিত্রার হাতটা আরো শক্ত করে ধরে বলে, এসে যেন দেখি ভাই তুমিও সুস্থ আছো। মানুষের তো আবার বিপদ আসতে সময় লাগে না। এতক্ষণে বাইরে দাঁড়িয়ে থাকা বজ্র ভেতরে প্রবেশ করে। বিরক্ত দরজার কাছে এসে দাঁড়ায়। বারবার ফোন করে ফারাজ কল হচ্ছে না। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দেখে সে ফারাজ চিত্রার হাত ধরে আছে, কথা বলছে, কিন্তু কিছু সময় স্থির তাকিয়ে থাকে সেই দৃশ্যের দিকে। একটা শুষ্ক ঠোক গিলে গলা খাকারি দিয়ে ফারাজকে ডাকে। ফারাজ, জরুরি কথা ছিল। ফারাজকে ডাক দিতে ফারাজ পেছনে তাকায়, বজ্রকে দেখে হেসে বসে। ওহে বজ্রপাত চুনা পাখি, আসতেছি। ফারাজ চিত্রার হাত ছেড়ে বলে, আমি আসছি 2 মিনিট আগুন সুন্দরী। ফারাজ বজ্রের সঙ্গে বাহিরে গিয়ে কথা বলতে রাজন মিতালিকে বলে, তুমি যেতেছো নাকি? সব গেলে কাম করবো কে? ভাই ভাই ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। মিতালিকে কথা বলার সুযোগ না দিয়ে চিত্রা তার হয়ে জবাব দেয়। রাজন ভালো। হাতগুলির দিকে তাকায়, মুখের কোণে বাঁকা হাসি খেলা করছে। মুহূর্তে মিতালির ফোন কল আসে। কল রিসিভ করতে মিতালির শরীর কেঁপে উঠছে। ওই পাশ থেকে অশ্রুরুদ্ধ একটা কণ্ঠ ভেসে আসে, তোর আবাই আহমাগুর রাইখা চইলা গেছে। মিতালি রাজনের দিকে স্তম্ভিত নয়নে তাকায়, মুখে তার সেই বাঁকা হাসি। নির্জন রাত, মেঘে ঢাকা আকাশ, কান্নার ভার বহন করছে সারা দেশ জুড়ে অস্থিরতা। কোথাও কালবৈশাখীর আগমন, কোথাও বজ্রসহ বৃষ্টি। বঙ্গোপসাগরের বুকে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ। আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় মানুষের মধ্যে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে। সন্ধ্যার পর থেকে আকাশ জুড়ে একটানা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। হয়তো আকাশ নিজেই নীরবে ফুপিয়ে কাচ্ছে। এমন এক রাতে শহরে অচেনা রাস্তায় মিতালি দাঁড়িয়ে আশ্রয় নিয়েছে একটি বন্ধ চায়ের দোকানের ভাঙা চাতালের নিচে। বীজে কাঠ হয়ে যাওয়া এই দোকানটাই তার একমাত্র ঢাল। অটোরিকশা, রাস্তায় কোনো যানবাহনে দেখা নেই। মেঘাচ্ছন্ন বাতাসে ছায়া হয়ে মিলিয়ে গেছে তারা। চারিদিকে অদ্ভুত স্তব্ধতা। মিতালির চোখে জল বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে তা ঝরে পড়ে চাতালের ফাঁক গুলে জমে থাকা পানিতে। সেই পানির ঢেউ যেন তার যন্ত্রণার প্রতিধ্বনি। এই শহরে হাজারো মানুষ থাকলেও এই মুহূর্তে সে কেবলমাত্র একা। রাস্তায় একটা কুকুরও নেই। হয়তো কেউ ছাউনির নিচে কুকুরে ঘুমাচ্ছে। আজ হয়তো প্রকৃতি নিজেই তার সমস্ত সত্তা গুটিয়ে নিয়েছে। মিতালির হাতের মোবাইলটা ফোনে একের পর এক বৃষ্টির ফোঁটা পড়েই যাচ্ছে। স্ক্রিনটা নিস্তেজ হয়ে গেছে। বারবার চেষ্টা করেও কাজ করানো যাচ্ছে না। বাড়িতে ফোন করার চেষ্টা, শেষ আশাটুকু মিলিয়ে গেছে। প্রকৃতির মন আজ তারই মতো ভারাক্রান্ত। আকাশ কালো, বাতাস ভারী। আর এই মধ্যেই খবর হলো তার বাবা 62 বছরের জীবন শেষে পৃথিবীর মায়া, সব মায়া কাটিয়ে চিরদিনের মতো চলে গিয়েছেন। মায়ের মৃত্যুর পর থেকে বাবাই তো ছিলেন একমাত্র আপন। যতই দূরে থাকুক, যতই কঠিন হোক, বাবা তো শেষ পর্যন্ত বাবাই হয়। শহরে আসার পর মিতালির আর বাবার সঙ্গে দেখা হয়নি। জীবন জুতে টিকে থাকার তাগিদে এক সময় ছোটখাটো কাজে কাটছিল দিন। এলাহি বাড়িতে কাজ পেয়ে একটু স্বস্তি এসেছিল বটে, কিন্তু আজ সেই স্বস্তিটুকু বিষাদের ভারে চাপা পড়েছে। চিত্রা আপার সঙ্গে জরুরি কথা ছিল, কিন্তু আজ সকাল থেকেই ফারাজ এলাহির কঠোর হয়ে উঠেছেন। কথা বলার সুযোগ তো দিলেনই না, উপরন্তু দরজা বন্ধ করে দিয়েছে। মিতালি অনেক কিছু বলার জন্য প্রস্তুত ছিল। ভাবছিল ঢাকায় গিয়ে সব খুলে পড়বে, কিন্তু সময় তো আর কারো কথা শোনে না। সময় তার নিয়মেই চলে। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে মিতালি। বৃষ্টির ফোঁটায় তার বাবার নিথর দেহটা হয়তো এখন ভিজছে কোথাও। এক অসহায় অনুচ্চার কান্না তার চোখেও জমে উঠে। মানুষের দুনিয়ার থেকে সামান্য, কিন্তু মায়া বাদে অসামান্য। যদি একদিন চলে যেতে হয়, তাহলে এত মায়ার কারবার কেন? বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকা মিতালি আজ নিঃসঙ্গ। এই নিস্তব্ধ শীতল শহর
তার শোকের বোঝা এক ফোঁটা ভাগ করে না নেয়। মিতালি চোখ বন্ধ করে, চোখের সামনে ভেসে উঠে ফেলে আসা শৈশব। মনে পড়ে যায় তার শেকড়, মাইর চর, হোসেনপুরের বুক চিরে বয়ে চলা বক্ষপুত্রের তীর ঘেঁষে গড়ে সেই অপূর্ব গ্রামের কথা। বৃষ্টির ফোঁটায় ধুয়ে যাওয়া মাটির পথঘাট, নতুন ধান গাছের ঘ্রাণে বাতাস ভরে ওঠে স্নিগ্ধতার, সবকিছুই ছবির মতো ভেসে ওঠে। বাঁশ ছাড়ে জলের ফোঁটা লেগে যখন হালকা হাওয়া বইতে থাকে, তখন সেই শব্দ এক ধ্রুপদী সঙ্গীত হয়ে উঠত। নদীর কূল বেয়ে ধীরে ধীরে পানি বাড়ত, ঘর থেকে ঘরে মৃদু আলো ঝলমল করত। সবই ছিল প্রকৃতির নিজস্ব দীপাবলির আয়োজন। সেই গ্রাম, সেই নিঃশব্দ সৌন্দর্য এখন শুধু মিতালির স্মৃতির খেয়ায় ভাসে। চোখ বন্ধ করলে সে সব অনুভব করতে পারে। সেই কাঁচা রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা তাল গাছগুলো, যেগুলোর পাতায় বৃষ্টির ফোঁটা পড়লে মর্মর ধ্বনিত উঠত, সেগুলো আজও তার জায়গাতে আছে। শুধু মিতালি হারিয়ে গিয়েছে সময়ের ভারে। ভাটার সময় কাদার গন্ধে মিশে থাকা শৈশবের গল্প আজও গল্প হয়েই মগজে গেঁথে আছে। মিতালি ছোটবেলায় পা ডুবিয়ে রাখত নদীতে, মাছরাঙার ডাকে চমকে উঠত, কখনো বা নৌকার দোলায় দুলতে দুলতে ঘুমিয়ে পড়ত। এই নদী শুধু জল নয়, এটা ছিল তার একান্ত সহচর, তার গোপন কথা শোনার নীরব বন্ধু। শরতে নদীর তীরে কাশফুলের রাজ্য গড়ে উঠে। সেই সাদা তুলোর মতো দুলে ওঠা কাশফুলের মাঝে দাঁড়িয়ে থাকলে মনে হতো যেন সময় থেমে গেছে। বাতাসে ঘাসের ঘ্রাণ, পানির গন্ধ আর শুকনো মাটির গরম শ্বাস মিলিয়ে নেশা তৈরি হতো। মিতালি এখন সেই স্মৃতির পাহাড়ে বসে আছে। এই শহরে ঠান্ডা চাতালের নিচে আরেকটা ধাক্কা খাওয়ার পর আরেকবার চোখ বন্ধ করে ফেল। আর তখনই নদীর ঢেউয়ের শব্দ কানে ভাসল। দূরের মাটির ঘ্রাণ ভেসে এলো তার কাছে। বাজছে, বাড়ি থেকে ফোন এসেছে। পরপর দুটো কল বাজার পর তিনটা কলই ধরতে পারে মিতালি। বাটন যে কাজ করছে তাই অনেক। মিতালি কল রিসিভ করে হ্যালো বলার আগে মাটির সেই সোদা গন্ধ হঠাৎ করেই বদলে যায় সিগারেটের তিক্ত গন্ধে। গন্ধের হদিস করার আগে পেছন থেকে দুটো অন্ধকার হাত তার মুখ চেপে ধরে। হাত থেকে ফোনটা ছিটকে মাটিতেই পড়ে যায়। চাপা গঙ্গানির শব্দের চারপাশ কেঁপে উঠে, তবে সেই শব্দ বৃষ্টির গর্জে ওঠার শব্দ আড়াল করে দিয়েছে। পড়ে যাওয়া ফোনের ওপাশ থেকে সৎ মায়ের কান্না ভেজা গলা ভেসে আসছে। মারে, তোর বাপের জানাজা ফজরের সময়, তুই আইবি না? বাপের শেষ দেখা দেখবার। মিতালি কোনো জবাব দিতে পারে না। না চাওয়ার এই অপারগতা তার ইচ্ছের বিরুদ্ধে নয়, বরং বাস্তবতা নিষ্ঠুর হাতে বন্দী হয়ে যাওয়ার নীরব স্বীকৃতি। সময়টা সত্যি তার পক্ষে নয়, কারণ আজ তার জীবনের সবচেয়ে অন্ধকার রাত। চিত্রা সহজ সরল এক মেয়ে, অভিমান করে রাগ করে হঠাৎই চুপচাপ হয়ে যায়। এসব তার ভালোবাসার নিঃশব্দ প্রকাশ। ফারাজ জানে চিত্রার এমন আচরণের আড়ালে এক গভীর টান লুকিয়ে আছে। ফারাজের দুই হাত বাড়িয়ে এই মানুষটিকে বুকের পাঁজরে আগলে ধরে বলতে ইচ্ছে করে। এই মুহূর্তে চিত্রা ঘুমিয়ে আছে ফারাজের বুকের উপর মাথা রেখে। শরীরটা খারাপ, গাড়িতে উঠলেই তার মাথা ধরে বমি পায়। প্রতি সফরেই এমন হয়। আর ফারাজের বুকের মধ্যেই তখন হাহাকার জাগে। ইস, যদি এই কষ্টটা ভাগ করে নেওয়া যেত। চিত্রার এমন অসহায় অবস্থায় ফারাজ কখনোই চায় না তাকে একা ফেলে গাড়ি চালাতে, যদিও ড্রাইভ করা তার খুবই পছন্দ। আজকে ইচ্ছে ছিল, তবে সে ড্রাইভ করেনি, কারণ ব্যাকসিটে একা চিত্রাকে রেখে গাড়ির স্টিয়ারিং ধরার মতো শক্তি তার নেই। অব্জ আর আয়শা পেছনের গাড়িতে আছে, সামনের গাড়িটা বজ্রের, মাঝখানে তারা দুজন, ফারাজ আর চিত্রা। ফারাজকে জলদি কাজ শেষ করে আসল ঠিকানায় ফিরতে হবে, তাহলে মিথ্যা দুনিয়ায় এত মায়া কুড়ি কি হবে? ভালোবাসা দিয়ে দুঃখ কিনেই বা লাভ কি? ফারাজ চিত্রার কপালে চুমু দেয়, চুলগুলো কানের পিছে গুজে দিয়ে বলে, আমাদের মাঝে একটা সুতো আসলেও আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দেব। আমার থেকে বেশি গুরুত্ব তুমি যাকেই দেবে, আমি তাকেই তোমার কাছ থেকে কেড়ে নেবো। আগুন সুন্দরী। ব্যাক সিটে বসে আছে আয়শা, জানলা দিয়ে হাঁ করে ঢাকা শহর দেখছে। অব্র গাল ফুলিয়ে সামনের সিটে বসে আছে, মেজাজটা তুঙ্গে। ঢাকায় কত জরুরি কাজে তারা এসেছে সেটা কেবল সে জানে।
মাছ দিয়ে দেখো। এই ময়লাওয়ালি মাতারিকে আনার কি দরকার? ঢাকার মেনশন কি মেয়েদের অভাব আছে? আয়শা জানে না গাড়ির ডোর গ্লাস কি করে নামাতে হয়। সে অনেক কষ্টে এদিক ওদিক চেপে গাড়ির গ্লাস নামিয়ে মাথা বাহির থেকে বের করে। অব্র পিছনে ঘুরে এক দৃশ্য দেখে চটে যায়। এই মেয়ের মানসিক অবস্থা এত খারাপ কেন? যদিও ভালো হওয়ার সুযোগ কই, গোষ্ঠী তো মনে হয় পাগলের। দাদি একটা ইংলিশ পুরি আর নাত্রির ময়লা তো মাথায় উঠে গেছে। এই চাকরানি, তুই গাড়ির গ্লাস নামিয়ে কল্লা বাইরে বের করছিস কেন? কিডনি চাইছে তাই বের করছি, ঠ্যাংও বের করব দরকার হলে। ইউর সমস্যা কোথায়? সমস্যা? ওই জিনিস আমার কোথাও নেই, ওইটা তোর মাথায়। আর তোর দাদির মতো বালের ইংরেজি মারবি না, মাথা গরম হয়ে যায়। আমি ইংরেজি শিখতাছি, আপাতত একটু একটু শিখছি, এখনো চর্চা করতাছি। পুরোটা যেদিন শিখবো না রে সরকার, সেদিন আমার ইংরেজি শুনে তোর পাছার রগ অবধি কেঁপে উঠবে। ওইটা কি দুনিয়ায় আমার একাই আছে, তোর নাই? আমি বলা শুরু করলে কিন্তু ভেড়ার মতো কেঁদে দিবি। আর ওইটা আমার বইয়ের ব্যক্তিগত সম্পদ। সো ডোন্ট কল ইট এ পাছা, কল ইট মাই ফিউচার ওয়াইফ পার্সোনাল প্রপার্টি, ওকে? দূরে গিয়ে মর, আইসে আমার সম্পত্তিওয়ালা মিসকিন। দেখ ছোট লোক, বেশি কথা বলছিস কিন্তু তুই। আর তুই তো করা বাদ দে। আমি মালিক আর তুই চাকরানি। মালিককে সম্মান দিতে পারে না, আবার আসছে তর্ক করতে। শালি ডাব চুন্নি। ভালো হইছে, তুই শালা আমার মাথা না খাইয়া আমারে ঠুকু হারপিক খা। আয়শা আবারও মাথা বের করলো। গাড়ি আরেকটা এসে বাড়ি মেরে মাথাটা আলাদা করবে, তখন বিষয়টা কিন্তু জোশ হবে। না দে শালি, মাথাটা আর একটু বেশি করে বাইরে বের করে দে, আপদ বিদায় হবে অন্তত। আয়শা মাথা গাড়ির মধ্যে ঢুকে জানালা লাগানোর চেষ্টা করলো, তবে পারলো না। এদিক সেদিকে চাপাচাপি করেও লাভ হলো না। অব্র সাইড মিররে আয়শার এই নড়াচড়া লক্ষ্য করছিল অনেকক্ষণ ধরে। শেষে বিরক্তি আর চাপিয়ে রাখে না, হঠাৎ করেই সিট ঘুরিয়ে পেছনের দিকে একটা ঝুঁকে পড়ে সে। দে, তোকে কন্ট্রোল বাটন খুঁজতে হবে না বলে হাত বাড়িয়ে দেয়। হঠাৎ তাদের দুজনের কাঁধ একসাথে ঠেকে যায়। অব্রর মুখটা আয়শার মুখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। তার নিঃশ্বাস আয়শার কানের পাশ ঘেঁষে চলে যাচ্ছে। মুহূর্তটা থমকে দাঁড়ায়। বাইরে বাতাস আয়শার এলোমেলো রুক্ষ কেশগুলো উঠছে। শ্যাম্পনের আয়শার নরম ঠোঁটজোড়া কারণ কাঁপছে। অব্র আয়শার ঠোঁটের দিকে একবার তাকায়, দ্রুতই নিজেকে সামলে নিচু গলায় বলে, এইভাবে হাত পা ছুঁড়ে কিছু হবে না। গাড়ির গ্লাস তো গ্রামে ওঠানামা করা গরুর দড়ি না, বাটন চাপতে হয়। সে নিজের দিকে থেকে বাটন চাপল। এক ক্লিকে গ্লাস উপরে উঠে গেল। অব্র আর কিছু বলল না। নীরবতা তার ঠোঁটে তালা বসিয়ে দিল যেন। আয়শাও আর কোনো উত্তর দেয়নি। শব্দহীন একটা সমঝোতা তাদের মাঝখানে ছড়িয়ে পড়ল। গাড়ি চলছে, কিশোরগঞ্জের সীমানা পেরিয়ে প্রবল ব্যস্ততায় ঢুকে পড়েছে। কিন্তু আয়শার মন আটকে আছে কিছুক্ষণ আগের সেই মুহূর্তে, যখন অব্র হঠাৎ কাছে এসে পড়েছিল। স্পর্শ হয়নি, অথচ যেন ছুঁয়ে গিয়েছিল। সেই ঘন নিঃশ্বাস, চোখের ফাঁকে চোখ পড়ার এক সেকেন্ড, কেন যেন তার ভিতরটা তখন থেকেই অস্থির হয়ে আছে। সে জানে না কেন ভাবছে বিষয়টা নিয়ে। ভাবনা দরকার ছিল না। অব্র তো বিরক্ত, উদ্ধত অহংকারে তার তবু বুকের ভেতরটা একটা অনিয়ন্ত্রিত ঢেউ তুলছে। ঢেউ উঠানামা, আবারও ওঠা। নিজেকে বারবার বোঝাতে চেয়েছে ভুল ছিল, তাৎক্ষণিক কিছু ছিল গুরুত্বহীন। কিন্তু হৃদয় কি কখনো যুক্তির কাছে মাথা নত করে? তার বুকের এই উঠানামা কি কেবল তার একার, নাকি অভ্রর দিকেও কিছু একটা বয়ে যাচ্ছে? কোনো অস্বস্তি, কোনো চাপা আকর্ষণ? জানার উপায় নেই। অভ্র জানালা গড়িয়ে মুখ ফিরিয়ে বসে আছে, যেন কিচ্ছু হয়নি। কিন্তু কখনো কখনো আয়শা দেখতে পায় সামনের আয়নায় অভ্রর চোখ এক পলকের জন্য হলেও তার দিকে ফিরেছে। সত্যি কি তাই, নাকি কেবলই তার কল্পনা? বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছে সোহাগ। মারিয়ার শরীর খারাপ, তাই দরজা খুলেছে জান্নাত। ভেজা শরীর দিয়ে দরজার সামনে ঝুঁকে দাঁড়িয়েছে সোহাগ। হায় খোদা, নেশা করছেন আপনি? এই কি অবস্থা? সোহাগ চোখের সামনে সবকিছু ঘোলাটে দেখছে। জান্নাতকে দেখে সে খানিকক্ষণ তাকে হুট করে ঝাঁপিয়ে পড়ে তার উপর। জান্নাত নিজের তাল সামলাতে বলে উঠছে, কি হইল?
নেশা করছেন? হুম, বিশ্বাস করো আমি একটু নেশা করে নাই। বলে সোহাগ হাসে। জান্নাত তাকে ধরে রুমে যায়, রুমে নিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দেয়। কেন এসব খাইছেন? এসব খারাপ মানুষ খায়। আপনি কি খারাপ? আমারে তোমার ভালো মনে হয়? জগতে আমার থেকে খারাপ মানুষ একটাও নাই। চুপ করেন। আহারে, পেটটা পইরা আছে। আমি খাওয়ান আনতাছি। আব্বার কি অবস্থা? ভালো। জান্নাত যেতে নিলে সোহাগ তার হাত ধরে তাকে থামিয়ে দেয়। সোহাগ তার হাত শক্ত করে ধরল, টেনে নিয়ে এসে নিজের কাছাকাছি আঁকড়ে ধরল। সোহাগ জান্নাতের উদরে মাথা রাখতে জান্নাতের শরীর খানিকটা কেঁপে উঠল। সোহাগকে তাকে স্পর্শ করছে, নাকি তার অনুভূতি কল্পনার কোনো ফলস্বরূপ? জান্নাত সোহাগের চুলে হাত বুলিয়ে ঘাড়ের কাছের চুলগুলো মুঠোয় পুড়ে নেয়। বাইরে বৃষ্টি ক্রমশ বাড়ছে। বৃষ্টির টিপটিপ শব্দ চারপাশের পরিবেশের সাথে মিশে এক অদ্ভুত আবহ তৈরি করছে। সেই বৃষ্টির মাঝে সোহাগের স্পর্শ এক অবাধ্য ছোঁয়ার মতো। জান্নাতের শরীরে পৌঁছাচ্ছে উষ্ণতা, ছড়িয়ে পড়ছে সেই স্পর্শ যা কোনো নির্দিষ্ট সীমা বা অনুশাসন মেনে চলে না। কিছুটা অবাধ্য, খানিকটা আবার বেপরোয়া। ইতালির নাপলস শহরে অন্ধকার গলিতে রাজকীয় বাড়িটি দাঁড়িয়ে আছে। বাড়ির বাইরে দেওয়ালগুলো কালো পাথরের মতো মসৃণ গ্রানাইট পাথরের বাড়ি। বাড়িটি শহরের একেবারে কেন্দ্র নয়, বরং শহরের পাশের এক নির্জন এলাকায়, শহরের সীমানার অদূরে অবস্থিত, যেখানে রাতের অন্ধকার এবং সিকি লাল আলোয় একমাত্র পথ প্রদর্শক। বাড়ির পেছনে একটি অবহেলিত বাগান রয়েছে, যেখানে গাছপালার অপ্রীতিগত বৃদ্ধি এবং ভাঙাচোরা পাথরের পথ দিয়ে তৈরি একটা রাস্তা আছে। এখানকার বাগানটি এরকম পার্কিং এরিয়ার হিসেবে ব্যবহৃত হয়। গ্যারেজও আছে, যেখানে উচ্চমানের গাড়ি রাখা থাকে, কিন্তু গ্যারেজের দরজা প্রায় সময় বন্ধই থাকে। বাড়ির সামনে একটা পুল আছে। পুলটি মার্বেল পাথর দ্বারা খোদাই করা। রোজ ফ্রান্সিসকা পুলের সামনেই বসে ওয়াইন পান করছে। রক্তের মতো লাল দেখতে তার রং। পাশে চারজন পুরুষ দাঁড়িয়ে আছে। হাঁটু গেড়ে বসে থাকা একটা লোককে শক্ত করে ধরে আছে দুজন। রোজ ফোনটা হাতে তুলে একটা কল করে। কবে দেশে ফিরবে? তোমাকে ছাড়া আমার সময় যায় না, জলদি ফিরে এসো। না ফিরলে নিজের কাছে আমাকে নিয়ে যাও। ওপাশের ব্যক্তির কথায় রোজের মনটা খারাপ হয়ে যায়। সে কলটা রেখে হাঁটু গেড়ে বসে থাকা লোকটির দিকে তাকিয়ে বলল, মুডটা ভালো নেই। মুডটা ভালো থাকলে তোমাকে আরো সুন্দর মৃত্যু উপহার দিতাম। রোজ উঠে দাঁড়াতেই তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা ধারালো চাপাতি তুলে দেয় তার হাতে। মেয়েটি চাপাতি হাতে এগিয়ে যায় লোকটির দিকে। একটা লোককে ইশারা করতেই মুখ থেকে চেপ খুলে দেওয়া হয়। মুহূর্তে লোকটা বলে ওঠে, ঈশ্বরের নামে জীবন ভিক্ষা দাও। তাতে কাজ হয় না। সুন্দরী মেয়েটা এগিয়ে আসে লোকটার দিকে, গলায় ধারালো চাপাতি ধরে বলে, মৃত্যুর আগে ঈশ্বরকে স্মরণ করা ভালো, করে নাও। কথাটা বলতে না বলতেই চাপাতির এক টানে লোকটির মাথা ঝুলে যায়। গলার রক অবধি বেরিয়ে আসে। আটালো রক্ত ছিটকে এসে মেয়েটির পুরো শরীর মুখ লাল হয়ে যায়। মেয়েটির মুখে ওখানটা রক্ত চলে গিয়েছে। রোজ হাসে, হাসতে হাসতে আদেশ করে, ওকে পুলে ফেলে দাও। রক্তাক্ত পানিতে গানা ভিজালে কেন জানি নিজেকে অপবিত্র লাগে। রোজ আবারও হাসে। সে হাসি ভয়ানক সুন্দর, ঠিক তারই মতো দেখতে। আবহাওয়া ভালো না, তবু এই আবহাওয়ার মধ্যেই মাহাদি নিকলি এসেছে। মোহরকোনা বেরি বাঁধে সারি সারি টলার নৌকা বাঁধা। বৃষ্টির সময় হাওড়ে মানুষ আনাগোনা কম, বিশেষ করে রাতে। তবে এই সময়েও যেসব টলার আছে তাদের ধান্দা শুরু হয় রাত থেকে। মাহাদি বাইক করে এসেছে। তার বাইকের পেছনে বাচ্চা মেয়ে দুটো ছিল। বেরি বাঁধে নামার পর মেয়ে দুটোকে খাবার কিনে হাতে ধরিয়ে বলে, কইছিলাম না তোমা করে মজার মজার খাওয়ান খাওয়ামো। বড় মেয়েটা রুটিতে একটা কামড় বসে চিবোতে চিবোতে বলে, আপনি কইছিলেন আব্বার লগে দেখা করাইবেন, আর কত সময় লাগবো? আম্মাই তো মনে হয় বাড়ির চিন্তা করতেছে। মেয়ে দুটোর পরিবার মা ছাড়া কেউ নেই। বাবা ছিল, তবে বিয়ে করে অন্য কোথাও চলে গিয়েছে। তবে বাবার বিয়ে করে অন্য কোথাও চলে যাওয়ার কথা অবশ্য শিশু দুটো জানে না। তারা রোজ বাবার ফিরে আসার অপেক্ষায় প্রিয়র গুণে। মা বলেছে বাবা
দূরে থাকে, চাকরি করে। একদিন চাকরি শেষ হলে ফিরে আসবে, সেই কথা মনে গেঁথে মেয়ে দুটো বাবার জন্য অপেক্ষা করে। ছোট মেয়েটা হওয়ার পরপরই লোকটা হঠাৎই গুম হয়ে গিয়েছে। মেয়ে দুটোর মায়ের মতো তার স্বামী নিকা করেছে, নতুন বউ নিয়ে দূরে কোথাও থাকছে। বাপ সন্তান অস্বীকার করতে পারে, কিন্তু মা তো আর পারে না। সে তো জন্ম দিয়েছে, বুকে দুধ খাইয়ে মানুষ করেছে। আরে তোমাকে বাপ ওই ট্রলারে আছে, এখনই নিয়ে যাবো। মেয়ে দুটোর মুখে অদ্ভুত উল্লাসের ছাপ ফুটে উঠল। একে অপরকে ধরে তারা খুশিতে নেচে উঠল। অবশ্য দীর্ঘ অপেক্ষার পর তারা বাবার সাথে দেখা করতে চলেছে। তাদের ছোট্ট হৃদয়ে ভিন্ন রকমের আনন্দ উতলে উঠেছিল। মাহাদি কিছুটা দূরে গিয়ে ফোন বের করে কথা বলে ফিরে আসে। ফিরতেই তার পেছনে হঠাৎ করে ট্রলার থেকে দুজন লোক বেরিয়ে এলো। দুজন লম্বাটে কালো মতন লোক, তাদের পরনে শার্ট আর লুঙ্গি, ছোটের কোণে পানের রসে লাল হয়ে আছে। একজনের মুখে ভয়ঙ্কর পোড়া দাগ, অন্যজনের ডান হাতে একটা বিশাল কাটা দাগ, যা উপরের অংশ থেকে নিচ পর্যন্ত বিস্তৃত। ভাই ভেতরে ডাকে। পোড়া দাগওয়ালা লোকটা কথাখানা বলতে মাহাতি মেয়ে দুটোকে নিজের কাছে ডাকে। দুজনের দু হাত ধরে বলে, বাবার লগে দেখা হইব, খুশি লাগতেছে না? হ। মাহাতি মেয়ে দুটোকে নিয়ে ট্রলারের নিচের অংশে প্রবেশ করে। বিরাট ট্রলার, বসার ভালো জায়গা। সেখানে প্রবেশ করতে কালো লুঙ্গি পরা আরেকজন লোককে দেখতে পায়। মনোযোগ সহকারে মাদক সেবন করছে সে, সঙ্গে আরো কিছু মানুষ গোল হয়ে বসে আছে। মাহাতির বুঝতে বাকি রইল না এখানে যে জুয়া খেলা হচ্ছে। পেছন থেকে আগের দুজন লোকের মধ্যে হতেই একজন বলে উঠছে, ভাই চলে আসছে। কালো লুঙ্গি পরা লোকটার দৃষ্টি এতক্ষণে মাহাদির উপর পড়ে। সে এক ঝলক মেয়ে দুটোর দিকে তাকায়, তারপর আদেশ করে, জিনিস রাইকা মাল বিদায় কর। বাকি মুহূর্তে মেয়ে দুটোকে মাহাদির হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। হাতে ধরিয়ে দেওয়া হয় টাকার বান্ডেল। মেয়ে দুটো আঙ্কেল বলে চেঁচিয়ে উঠতে মাহাদির সামনে বাক্কি নামক লোকটা ঝাঁঝালো চর বসিয়ে দেয় গালে। মেয়ে দুটো ভয়ে চুপসে যায়। মাহাদি একটা নিঃশ্বাস ফেলে। টাকার জন্য এ কি ধরনের পাপে জড়াচ্ছে সে? মেয়ে দুটোকে বাবার আশা দিয়ে এ কোথায় এনে ফেলেছে? আল্লাহ কি এই অপরাধের ক্ষমা তাকে করবে কখনো? মেয়ে দুটোকে বাকি সেখান থেকে টেনে নিয়ে যায়। যাওয়ার সময় কান্না জড়িত মায়াবী চোখ দুটো তো হয়তো বলছিল, বাবাকে কি আর দেখা হবে না? মা যে বাসায় একা আছে, তাদের জন্য চিন্তা করছে। বাঁচাও আমাদের। আমরা না ফিরলে মাকে লাকড়ি কে কুড়িয়ে দেবে? পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে মায়ের অভাব কারা দূর করবে? মাহাদি হাতের বান্ডিল দিকে একবার তাকায়। শিশু দুটো রক্ত বেঁচে ভাত খাবে এই টাকায় সে? একটা ঠোক গিলে কণ্ঠমিটা নিচে নামতে চাইছে না, গলাটা শুকিয়ে আসছে। সেই কালো লুঙ্গি পরা লোকটার দিকে আবারও তাকায়। এটাই কি সেই ভুইয়া? তবে কিন্তু ভুইয়াকে তো আজ অব্দি কেউ দেখেইনি। ভাবার আগেই লোকটা বলে উঠল, শোন, ছোট মেয়েটা একেবারে ছোট হইয়া গেছে। তা প্রথমে দেখে ফুল টাকা দিলাম। ওই বয়সে বাচ্চাদের দ্বারা যেই দানটা চলতো, ওইটা কিছুদিনের জন্য আপাতত বন্ধ, পরে চালু হইলে জানাবো নে। আর শুন, যত জিনিস আয়না দিতে পারবি তত তোরই লাভ। রাতারাতি মালামাল হইয়া যাবি। তবে সাবধান, যদি ধরা খাস আর ভুইয়ার নাম জড়াস, তাহলে কিন্তু নজর তোর বাড়ির ওপরেই গিয়ে পড়বো। এখন যা। মাহাদি নিচের দিকে চেয়ে মাথা নাড়ায়। সে সালাম দিয়ে চলে যেতে পেছন থেকে কানে কিছু কথা ভেসে আসে। বড়টারে তৈরি কর কাস্টমারের লাইগা, আর ছোটটা কামের না। ওর চোখ, কিডনি, লিভার খুলে রাইখা দেহটারে হাওর মাছে গো খাইয়া দে। আর পেছন ফিরল না। ট্রলার থেকে বেরিয়ে এলো, বাইকে উঠে বসতে টাকার কথা ভাবলো মারিয়ার কথা। এই টাকা দিয়ে মারিয়ার জন্য সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে যাবে সে। আর কি কিনবে? সমস্যা নেই, পথে ভাবা যাবে। এখন মাহাদি মারিয়াকে সব সুখ দিতে পারবে, সব সুখ। নিষিদ্ধ নির্জনতার আবরণে মোড়ানো বসুন্ধরার এ ব্লকে দাঁড়িয়ে আছে বিশাল এলাহি মেনশন। একেবারে নিরিবিলি জায়গায়, প্রশস্ত রাস্তার ধারে সবুজে ঘেরা বাড়িটির চারপাশে গাছপালায় ঘেরা। সামনে বাগান। ফারাজ চিত্রাকে কোলে করে গাড়ি থেকে নামায়। তার সেই দিনের কথা মনে পড়ে যায়। বিয়ের রাতেও তো ঠিক এইভাবে ফারাজ চিত্রাকে কোলে করে এলাহি বাড়িতে প্রবেশ করেছে। তবে পার্থক্য ছিল অনুভূতিতে। সেদিন চিত্রার চোখে চোখ রেখে বহন করছিল ঘৃণা আর অবজ্ঞা, আর আজকে চিত্রা ফারাজকে দেখছে গভীর নিঃশর্ত ভালোবাসায় ভরা চোখে।
চিত্রাকে বিছানায় শুয়ে দেয় ফারাজ। ঘুমন্ত মেয়েটার মুখটা নিস্পন্দন, বুকের ওঠানামা এতটাই ধীর যে